ব্রাজিলে গিয়ে কাগজপত্র করার কি আছে? মনে করেন বাংলাদেশ থেকে কেউ যদি ট্যুরিস্ট ভিসায় যায়, ব্রাজিলে সাধারণত ওখানে যে প্রথমে আপনার ইমিগ্রেশন শো করতে হয়, হ্যাঁ, তখন ওরা একটা কার্ড দেয় এখানে, যেরকম আপনার এই যে সোশ্যাল সিকিউরিটি, মানে আপনি ট্যুরিস্ট ভিসায় গেলেও কি ওইখানে গিয়ে ইমিগ্রেশন করলে কি কার্ড দেয়? ওইখানে যে ট্যুরিস্ট ভিসা যান আর আপনি যে ইনভাইটেশনে যান, এক মাস। আর পাসপোর্ট পাওয়া যায় কিভাবে? ব্রাজিলের পাসপোর্ট পাওয়া যায় কিভাবে? একটা বিভিন্ন রকম উপায় আছে, ঠিক আছে। তবে একটা উপায় যেটা, সেটা হলো আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, করার পরে ওরা 3 মাসের একটা ক্লাস নেয়, ঠিক আছে। 1 মাস 2 মাস 3 মাস, 3 মাসে হয়তো 90 দিনে হয়তো 30টা ক্লাস হবে। অনলাইনও করতে পারেন বা অফিসও যেয়ে করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরো, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার ভিডিওটি দেখবেন, ওয়েস্ট পাম বিচ ফ্লোরিডা থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। আজকে একটা কাজে আসছিলাম, একটা দোকানে আসলাম। দোকানে আসার পরে ভাই কথা হইলো যে ওনাকে অবশ্য হয়তো আমার ভিডিওতে আগে দেখছেন, কিন্তু আজকে ওনাকে বললাম যে ভাই আমি তো ব্রাজিল যাব। তা উনি বললো যে ঠিক আছে ভাই, আমি তো ব্রাজিল ছিলাম। তাহলে ভাবলাম যে তাহলে ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন নেই। আর ব্রাজিল সম্বন্ধে ওনাকে আমার কাছে অনেক কিছু জানতে চান, যেটা আমি অ্যাকচুয়ালি আমি না জানলে ভাই আমি তো কোনো কথা বলতে পারবো না, আমি নিজেই জানি না কী হবে। যাই হোক, এত ইন্টু আর বড় করবো না। তা আজকে বেলাল ভাইয়ের সাথে দেখা। বেলাল ভাই অনেকদিন ব্রাজিল ছিল, তা ওনার কাছে ব্রাজিল যাওয়ার গল্প এবং সফলতার, ব্রাজিলে গিয়ে উনি কী কী করছে সেই ব্যাপারে বিস্তারিত ওনার কাছে শুনুন। আসসালামু আলাইকুম বেলাল ভাই, ভালো আছেন ভাই? ভাই আছে, খুব খুশি হয়েছি ভাই আপনারে পাইয়া। এদিকে যে আপনি পাইছি, যেহেতু আমি ব্রাজিলের ভিসা করতে দিছি, আমি ব্রাজিল যাব। তা যাওয়ার আগে আপনার কাছে একটু ইনফরমেশন নেই। তা যদি আপনি ব্রাজিল যাওয়ার গল্পটা যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি আপনি যখন ডাকেন তখন তো আসলে সময় থাকে না, আর প্রিপারেশন নেওয়া থাকে না। তো যতটুক আর কি আমার পক্ষে সম্ভব গুছাই বলতে পারতেছি না, তারপর বলছি। ব্রাজিলে যাবেন, আলহামদুলিল্লাহ। ব্রাজিলটা আসলে খুব বড় একটা দেশ, খুব সুন্দর একটা দেশ, এবং ওই দেশের মানুষগুলো খুবই অবিডিয়েন্ট, হ্যাঁ, এবং বন্ধুসুলভ। ওনারা খুব চিটিং কম করে, ঠিক আছে। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো ওরা ইংলিশটা কম বোঝে। আপনি যখন এয়ারপোর্টে যাবেন, ওদেরকে যদি ঠিক মতন বোঝাইতে না পারেন, তখন খুবই আপনার বিপদে পড়া লাগবে। মানে ওরা অনেক প্রশ্ন করবে, বুঝতে না পারলে অনেক প্রশ্ন করতে থাকে। আপনি ব্রাজিলের ভিসা কিভাবে করছিলেন যদি শুরুতে একটু বলতেন? আমি ব্রাজিলের ভিসা আসলে আমি মালয়েশিয়া থেকে করছি, এবং বাংলাদেশেও শুনছি যে এটা কত সালে ছিল? আমি 2017 সালে মালয়েশিয়া থেকে আপনি ব্রাজিলের ভিসা পাই। 2017 সালে 17 সালের 25 ডিসেম্বর আমি ব্রাজিলে এন্ট্রি করি। ভিসা পাওয়াটা খুব সহজও না, খুব কঠিনও না। আপনার ডকুমেন্ট যদি যথেষ্ট পরিমাণ, ওরা যা যা ডকুমেন্ট চাবে তার মধ্যে মেন হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট, এবং ওইখানে যাবেন যদি ট্যুরিস্ট ভিসা হয় তাহলে আপনার কিছু কিছু ডকুমেন্ট, আমি যেহেতু ইনভাইটেশনে গেছি, আমার ছোটো ভাই ওখানে থাকে, ওই ইনভাইটেশন কার্ড পাঠাইছে, ওইটা, আমার ব্যাংক স্টেটমেন্ট, আর কিছু পাসপোর্ট, এগুলো তো লাগেই, আপনারা জানেন। আচ্ছা, ব্রাজিল থেকে আপনি ফ্লাইটটা কিভাবে করছিলেন? মালয়েশিয়া থেকে আমি আসলাম দেশে বেড়াতে, হ্যাঁ, ঢাকা থেকে কাতার থেকে ব্রাজিল। দোহা, কাতার থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে? কাতার থেকে ব্রাজিল কোন সান পাওলো এয়ারপোর্ট? অনেক এয়ারপোর্ট আছে, ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক। তো সান পাওলে সাধারণত বাংলাদেশে যারা যায় তারা সান পাওলে নামা লাগে না। সান পাওলো থেকে এবার আপনি বাসে করে বা গাড়িতে করে আপনার সান পাওলো আসা যাবে। আচ্ছা, এয়ারপোর্টে যাওয়ার পরে কি এয়ারপোর্টে আপনাকে কি জিজ্ঞেস করছিল? 2017 ঘটনা, এটা ঘটনাটা কিন্তু 2017 ঘটনা। কি জিজ্ঞাসা করছিল আপনাকে? প্রথমে ওয়েলকাম টু ব্রাজিল বলবে, আসার পরে না, ওখানে যাওয়ার পরে যখন ইমিগ্রেশনের পাসপোর্ট দিলেন, তখন ইমিগ্রেশনে পাসপোর্ট দেওয়ার আগে ওরা পুলিশ, যারা ইমিগ্রেশনের পুলিশটা, ওরা প্লেনের মুখে দাঁড়ায় থাকে, ঠিক আছে। ওরা বুঝতে পারে যে কারা লিগেল কারা আনলিগেল, ঠিক আছে। তারপরে যারা আনলিগেল আছে, ওদের আনলিগেল বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আনলিগেল যারা কিছু আছে, যেমন আপনার ব্রাজিলের নেয় হলো ভিসা হলো পর্তুগাল, উরুগুয়ে, এসব জায়গার, ঠিক আছে। কিন্তু ওরা কি করে, ওই ফাঁকে ওরা যে কোনো সিস্টেম হোক ওরা ঢুকে যায়, ব্রাজিলের এয়ারপোর্টে ঢুকে যায়, ঠিক আছে। আচ্ছা, তো ওই প্লেনের এয়ারপোর্টে গেটে কিন্তু দাঁড়ায় থাকে। এটা 2017 ঘটনা। 2017 এখনো প্লেন 4-5 জন থেকে ওরা, মানে আশেপাশে ওরা চেহারা দেখে করে, চেহারা দেখে বুঝতে পারে যারা ব্রাজিলিয়ান না, আর বাইরা এরকম কাগজপত্র না, ওরা দেখলে বুঝতে পারে। তখন ওরা ডাক দিয়ে একটা রুমে নিয়ে যায় বসাবে, একজনকে ডাকবে। যদি 5 জন থাকে, 6 জন থাকে, এমন না যে একটা প্লেনের মধ্যে 100 জন আপনার এরকম সমস্যা, তা না। 5 জন থেকে 10 জন সর্বোচ্চ, ঠিক আছে। মানে যাদের সন্দেহ হবে তাদের ডেকে নিয়ে যায়। এবং কাতার এয়ারপোর্টে আপনি যেই এয়ারপোর্টে ট্রানজিট করেন, এটা একটা অনেক বড় একটা কানেকশন। ওরা যে এয়ারপোর্টে আপনার ট্রানজেকশন না, ওই এয়ারপোর্ট থেকে পরবর্তী এয়ারপোর্টে ওরা জানাই দেয়,
হ্যাঁ, যে এরকম 4 থেকে 5 জন এরকমই আছে। আবার বাংলাদেশি আছে, বাংলাদেশি না, মানে সন্দেহজনক ওকে, কিন্তু ভিসা জেনুইন, কিন্তু দিয়ে এই জন্য আর ওরা না করতে পারে। আচ্ছা, তারপরে ওইখান থেকে চেক করার পরে কি করে? ওরা ওখানে প্রশ্ন করবে অনেক কিছু, আপনি কি করেন, হ্যাঁ, কিভাবে আসছেন, কি জন্য যাবেন, কি জন্য আসছেন, কতদিন থাকবেন, এসব জিজ্ঞেস করবে। কিন্তু ওরা যখন জিজ্ঞেস করবে, এগুলো আপনার সুন্দরভাবে ইংলিশে ওদের বুঝাইতে হবে। ওরা যদি আপনি ঠিক মতো বুঝাইতে না পারেন, তখন ওরা মনে করেন যে ছাড়বে, কিন্তু অনেক সময় লাগে, অনেক। আপনার কাছে শো মানি কত ছিল? এটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওরা জাস্ট দেখতে চায়। ঠিক আছে, হোটেল রিজার্ভেশন চাইছিল না, আমি তো ইনভাইটেশনে গেছি, আমার ছোট ভাই। আর যদি টুরিস্টে যান তখন হোটেল রিজার্ভেশন। আর যদি কেউ যদি বলে যে ওয়ার্ক পারমিট, হ্যাঁ, তা আমি এই পর্যন্ত 5 বছর 6 বছর ছিলাম এখানে, কোনো সময় কার মুখে শুনিনি যে ওয়ার্ক পারমিট বলে, ওয়ার্ক পারমিট নামে কোনো প্যাসেঞ্জার আসছে, মানে কোনো বাংলাদেশ থেকে। হ্যাঁ, ওয়ার্ক পারমিট বলে ওখানে কোনো কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, ওইখানে আপনার বাংলাদেশিরা সাধারণত যায় হলো ইনভাইটেশনে আর টুরিস্টে। আর লিগ্যাল ভাবে খুব কম লোকই যায়, সবাই যায় উরুগুয়ে, প্যারাগুয়ে, এইভাবে যায়। ওইখান থেকে আপনার বাইরে ঢুকে উরুগুয়ে, প্যারাগুয়ে, ওখানে মনে করেন যে ব্রাজিলের যেই বর্ডার, হ্যাঁ, ওইটা মনে করেন যে আপনার ওখানে ধরা বাঁধা কিচ্ছু নেই, আপনি অনায়াসে যেতে পারবেন। সাইকেল নিয়েও যাইতে পারেন, সাইকেল নিয়ে যাইতে চান যাইতে পারবেন। যদি বলেন যে না বাসে করে ঢুকবো, তাও বাসে করে ঢুকতে পারবেন। মানে উরুগুয়ে, প্যারাগুয়েতে ইজি ব্রাজিলে ঢুকা যায়, কেউ কিছু জিজ্ঞাসা করে না, বলে না। কিন্তু তাহলে উরুগুয়ে এবং প্যারাগুয়ের ভিসা তো লাগবে। হ্যাঁ, ওইটা যায়, এটাই বাংলাদেশ সাধারণত এরকমই করে। ঠিক আছে, আর যদি মনে করেন যে আপনি ব্রাজিলে ডাইরেক্ট ভিসা নিয়ে যাবেন, আরো ভালো। কিন্তু এই ব্রাজিলে ডাইরেক্ট ভিসাটা পাওয়াটা খুবই, মানে বাংলাদেশ থেকে পাওয়া খুবই কঠিন। ইদানিং নাকি ভিসা দিচ্ছে আর কি, ব্রাজিলে দিচ্ছে। হ্যাঁ, ব্রাজিলে ভিসা দিচ্ছে, কিন্তু সন্দেহজনক ভাবে ওরা সহজে ছাড়তে চায় না। ঠিক আছে, অনেক জিজ্ঞাসাবাদ করার পরে ছাড়ে। আর যদি উরুগুয়ে, প্যারাগুয়ে ভিসা নেন, তাহলে কিছু বলবেন না। ওই ব্রাজিল ওখানে ট্রানজিট করবেন, 1 ঘন্টা পরে ফ্লাই হবে, 2 ঘন্টা পরে ফ্লাই হবে। 1 ঘন্টা যাইতে লাগবে আপনার প্যারাগুয়ে, উরুগুয়ে 2 ঘন্টা লাগে যাইতে। তারপরের দিন আপনি ইজিভাবে ঢুকতে পারবেন। বাংলাদেশ সাধারণত এইভাবে ইজিভাবে ব্রাজিলে। আজিলে গিয়ে কাগজপত্র করার কি আছে? মনে করেন বাংলাদেশ থেকে কেউ যদি টুরিস্ট ভিসায় যায় ব্রাজিলে, সাধারণত ওখানে যে প্রথমে আপনার ইমিগ্রেশন শো করতে হয়, হ্যাঁ, তখন ওরা একটা কার্ড দেয় এখানে, যেরকম আপনার এই যে সোশ্যাল সিকিউরিটি, মানে আপনি টুরিস্ট ভিসায় গেলেও কি ওইখানে গিয়ে ইমিগ্রেশন করলে কি কার্ড দেয়? ওইখানে যে টুরিস্ট ভিসায় যান আর আপনি যে ইনভাইটেশনে যান, 1 মাসের মধ্যে ওখানে ইমিগ্রেশন ফেস করা লাগে। গিয়ে বলতে হবে যে আমি ওই যে এখানে যেরকম আপনার ইয়ে দেয়, পলিটিক্যাল অ্যাসাইলাম কি মানে কেস ফাইল করা লাগে। হ্যাঁ, কেস ফাইল করা লাগে যে আমি দেশে যাব না, আমি এখানে থাকবো, বেশি দেশে যেতে ভয় পেতেছি, এই জাস্ট এতটুকু। এই পলিটিক্যাল ইস্যু আর পড়লে কি ওইখানে কি দেখ কি প্রথমে এবার ওইখানে 2 বছর পর্যন্ত আপনার 1 বছর পর্যন্ত আপনি ওইখানে ভাষাটা জানতে হবে, ভাষাটা ভালো মতন জানতে হবে। কারণ এই কারণে, কারণ আপনি ওখানে কাজপত্র করার 2টা নিয়ম আছে। একটা হলো বিবাহিত, বিয়ে করে ম্যারেজ ইয়ে করে, আর একটা হলো আপনার কোনো বাচ্চা, যদি কারোর বাচ্চা আপনি যদি অ্যাডপ্ট করেন, দত্তক যেটা বলে, এটা যদি নেন, তখন আপনার ওই যখন ইমিগ্রেশন যাবেন, ওই কাগজপত্রগুলো আর আপনার কাগজপত্রগুলো, ঠিক আছে, ওই ইমিগ্রেশন যে কাগজপত্রগুলো, যে ডকুমেন্টগুলো চাবে আপনি দিবেন। দেওয়ার পরে তখন ওরা আপনার সাথে কথা বলবে, তখন আপনার পর্তুগিজে কথা বলা লাগবে। ওদের ভাষাটা পর্তুগিজ, আর 99% সব পর্তুগিজ, ইংলিশ খুব কম পারে ওরা যারা। আচ্ছা, তাহলে কি 3টা, মানে একটা দেখা যায় পলিটিক্যাল অ্যাসাইলাম আছে, আর একটা যদি আপনি কোন বিয়ে করেন, ব্রাজিলিয়ান বিয়ে করেন, আর হলো দত্তক। আচ্ছা, দত্তক নেওয়াটা কিভাবে, ওটা কিভাবে পাওয়া যায়? অনেক এরা আছে, যেরকম মারা আছে, তাদের বাচ্চারা, আপনি যদি বলেন যে তোমার বাচ্চার দায়িত্বটা আমি নিলাম, ঠিক আছে, তখন ওদের মাসিক একটা খরচ আছে বাচ্চার, হ্যাঁ, ওই খরচটা আপনি যদি দেন 300-400 রিয়াইস আর কি, এরকম খরচ যদি দেন, তখন ওরা রাজি হয়। ঠিক আছে, তো ওইটা হলো পরিচিতর মধ্যে, যা দেখা গেছে যে আপনি গেলেন 1 বছরের মধ্যে পারবেন তা না, ওটা কিছু সময় লাগবে, 2-3 বছর লাগবে। আর এর মাঝখানে যদি আপনি ইলিগেল হয়ে যান, অবৈধ হয়ে যান, তাহলে ওইখানে অবৈধ হওয়ার কোনো সিস্টেম না। ওইখানে আপনি 1 বছর পরে না, মনে করেন আমি গেলাম, গিয়ে আমি কোনো কিছু করলাম না, পলিটিক্যাল অ্যাসাইলাম করলাম না, কন্ট্রাক্ট ম্যারেজ করলাম না, তাইলে তো আমি তো আমার ভিসা কয় 90 দিনের ভিসা দিব না, কয় দিনের ভিসা দেয়? ওইখানে আপনার ওই 1 বছর ভিসা পাবেন, 6 মাসে পাবেন, হ্যাঁ, নিম্নে 6 মাসে পাওয়া যায়। ওইখানে আপনার ওই যে অবৈধ বৈধ কোনো ক্রাইম যদি না করেন, তাহলে আপনি কিচ্ছু বলবেন না, আপনি কেউ খুঁজবেও না, কিচ্ছু না, আপনি কাজ করতে পারবেন, কিন্তু কোনো সরকারি কোনো কাজ করতে পারবেন না। যেমন আপনি বাড়ি কিনতে পারবেন না, গাড়ি কিনতে পারবেন না, ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন না, অবৈধ হয়ে গেলে। সিপিএফ বলে একটা কথা আছে, ওই সিপিএফ, ওটার মধ্যে একটা নাম্বার থাকে, ওইটা দিয়ে আপনি প্রত্যেক বছর একবার করে আপনার রিনিউ করা লাগবে ওই সিপিএফটা। ঠিক আছে, আপনার সিপিএফ এখানে নাম্বার আছে, আপনি 1 বছর চলে গেলে আবার 1 বছর পরে যাবেন, কিচ্ছু করা লাগবে না, ওখানে যাবেন, ওরা শুধু 1 বছর ডেট বাড়াই দেবে, আর বলবে যে অপেক্ষা করো, কাগজপত্র হয়ে যাবে, এটাই বলবে। আর আপনি যদি ডকুমেন্ট করতে পারেন, তাহলে আপনি দেশে যাবেন। আবার কিছু কিছু বাংলাদেশ ওখানে আছে, আপনার ওই 1-2 বছরের জন্য আপনার এই জেনুইন পারমানেন্ট করে দেয় আর কি। যেমন দেখা যায় আপনার ওই 1 বছরের জন্য আপনার কাগজটার ভ্যালু থাকবে, আপনি দেশে যাইতে পারবেন, আসতে পারবেন, এই একটা সিস্টেম আছে। আর ওখানে ব্যবসা বাণিজ্য করার কি? ব্যবসা বাণিজ্যটা খুবই সুযোগ সুবিধা আছে ওইখানে, কিন্তু ওইখানে আপনার কর্মচারী যে আইনটা, এটা খুব কড়াকড়, যার জন্য মনে করেন যে অনেক বাংলাদেশিরা ক্ষতি মুখে পড়ে।
তবে ব্যবসা বাণিজ্য এখানে খুব সহজ, ঠিক আছে, কোনো ট্যাক্স নাই, কোনো কৈফিয়ত নাই, ঠিক আছে, সাধারণভাবে আপনি ব্যবসা করতে পারবেন, ব্যবসার জন্য কোনো নিয়ম বাধা নেই। আচ্ছা, ব্যবসায়িক কাগজপত্র করে কি কাগজপত্র করা যায়? মনে করেন আমি না 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 ওখানে না, ইনভেস্ট ব্যবসা করবো, টাকা ইনভেস্ট না করবো। না না, এইগুলো কোনো ওই ডকুমেন্টের পাবার জন্য যেসব শর্ত আছে তার মধ্যে এটা নাই, যে আপনি এখানে বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, অনেক ব্যবসা বাণিজ্য করলেন, কিন্তু ডকুমেন্ট যে পেয়ে যাবেন তাড়াতাড়ি, এই ধরনের কোনো সিস্টেম নেই। তাহলে মানে কি ওই পলিটিক্যাল অ্যাসাইলাম করতে হবে, নাহলে বিয়ে করতে হবে, আর নাহলে ওই দত্তক নিতে হবে, এই তিনটা ইজি ওয়ে আছে তো পেপারস করার। আচ্ছা, আর ফাইনাল ওই জায়গায় মানে মনে করেন আমি বিয়ে করলাম, জি, কিংবা আমি দত্তক নিলাম, কিংবা আমি পলিটিক্যাল অ্যাসাইলাম করলাম, প্রথমে তো আমার ওই যে কি ওয়ার্ক পারমিটের মতো একটা দিবে, কার্ড দিবে, ওটা কি বলে? সিপিএফ বলে। আচ্ছা, সিপিএফ পরে কতদিন পরে আমি পার্মানেন্ট হতে পারবো, মনে করেন ব্রাজিলের রেসিডেন্সি পাইতে পারবো? এটার কোনো নিশ্চয়তা নাই। অনেকে আমি দেখছি, আমি যখন ছিলাম তো অনেকে দেখছি 5 বছর 7 বছর হয়ে গেছে, কিন্তু ওরা কোনো কাজ করতে পাইতেছে না, ঠিক আছে। এটা আগে পাওয়া গেছে 2014 সালে, 2014 পর থেকে অনিশ্চয়তা দেখা যাচ্ছে 7 বছরের মাথায় পাইতে পারেন, 5 বছরের মাথায় পাইতে পারেন, আবার বছর কি বছর চলে যেতেছে পাবেন না, এরকম হতে পারে। তার মানে কি একটা দরাবাধা নিয়ম না যে 4 বছর মানে পারবেন? তাহলে কিভাবে অ্যাপ্রুভ হয়, মানে এটা ব্রাজিলের সিস্টেমটা কি? ব্রাজিল সিস্টেম হলো আপনি যদি লিগ্যাল মানে ইসলাম মারার পরে আপনি ওখানে থাকতেছেন, ঠিক আছে, তখন আপনার যাবেন ইমিগ্রেশনে, ওই সিপিএফটা দিবেন, আবার 1 বছরের জন্য মেয়াদ বাড়াই দেবে, কোনো টাকা পয়সা কোনো কিছু চার্জ করবে না, আপনি শুধু যাবেন, এই আপনার যা কষ্ট আর খরচ, ঠিক আছে। এইভাবে করতে করতে যে 7 বছর বা 8 বছরের মাথায় হঠাৎ করে একদিন দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন আসছে যে তোমার ডকুমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, তুমি তোমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো ওইটা খুবই মজবুত। আর একটা হলো বাচ্চা দত্তক নিয়ে যেটা করা, এইটাও খুব মজবুত ডকুমেন্টের মধ্যে। পলিটিক্যাল অ্যাসাইলাম তেমন একটা মজবুত না, যদি আপনি লিগ্যাল ভাবে অপেক্ষা প্রুফ করতে পারেন 7 বছর 8 বছর পরে যদি পান, তাহলে এইটা খুব মজবুত, হেভি। আর আপনার বাচ্চা দত্তক নিয়ে যে ডকুমেন্টটা করা, এটা খুব হেভি। আর পাসপোর্ট পাওয়া যায় কিভাবে? ব্রাজিলের পাসপোর্ট পাওয়া যায় কিভাবে? একটা বিভিন্ন রকম উপায় আছে, ঠিক আছে, তবে একটা উপায় যেটা, সেটা হলো আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, করার পরে ওরা 3 মাসের একটা ক্লাস নেয়, ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস, 3 মাসে হয়তো 90 দিনে হয়তো 30টা ক্লাস হবে, অনলাইনও করতে পারেন বা অফিসও যেয়ে করতে পারেন। এই 3 মাস পরে আপনারা, অনেক বাংলাদেশিরা জানে না, ওরা টাকা দিয়ে বা এইসব মানুষ ধরাচড়া করে তারপরে এই জিনিসটা করে, কিন্তু আপনার ওই একটাই নিয়ম, সহজ নিয়ম এবং অরিজিনাল, সেটা হলো আপনার ওই পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে ওরা আপনার ডাকবে পরীক্ষার জন্য। 3 মাসে 30টা আর কি ক্লাস করতে হয়, 90 দিনে 30টা ক্লাস করা লাগে, অনলাইন মানে ফোনেও করতে পারেন বা অফিসে যেও করতে পারেন, এইভাবে আপনার ওই পাসপোর্টটা করা যায়। তা আপনি যে ব্রাজিলে ছিলেন, আপনি কত বছর ব্রাজিলে ছিলেন? আমি 6 বছর ব্রাজিলে ছিলাম। তা 6 বছর পর্যন্ত আপনার পেপারসের কি কি স্ট্যাটাস ছিল আপনার? আমি তো 6 বছর, আর 4 বছর পরে আমি ওইখানকার নাগরিক হতে পারতাম, 10 বছর পার হয়ে গেলে আমার ওইখানে। আপনার কি ওইখানে কি গ্রিন কার্ড ছিল ব্রাজিলের? জি, আমি ব্রাজিলে। আপনি কতদিন পরে গ্রিন কার্ড পাইছিলেন? আমি 2 বছর পরে আমি বাচ্চা দত্তক নিই। আমি অনেক বন্ধু বান্ধবরা যারা করতেছে, ম্যারেজ সার্টিফিকেট করতেছে, ম্যারেজ নিয়ে মানে বিয়ে করে করতেছে, তখন একজন আমার বুদ্ধি দিল যে এইভাবে করা যায়, ঠিক আছে। যে বুদ্ধিটা দিয়েছে সে একজন বাংলাদেশি আছে, সান পাওলো থাকে, সে সমস্ত বাংলাদেশিদের মনে করেন যা তথ্য লাগে সে তথ্যগুলো দেয়। সান পাওলোতে সে থাকে, ঠিক আছে। তার কাছে জিজ্ঞেস করলে সমস্ত ধরনের তথ্য পাওয়া যাবে। আচ্ছা, তার সাথে মানে যদি নতুন করে কেউ যদি ব্রাজিল যাইতে চায়, মনে করেন একদিন বাংলাদেশে সত্যি সত্যি অনেক ভিসা হইতেছে, ব্রাজিলে যাইতেছে লোকজন, তাহলে তাদের যদি যায়, তারা কি ওই জায়গায় ব্রাজিলে কি মনে করেন কত টাকা ইনভেস্ট করলে ব্রাজিলে কি পরিমাণ টাকা ইনকাম করা যাবে? আপনার কি আইডিয়া? ব্যবসা বাণিজ্য তো ভাগ্যের উপরে, দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে যে প্রায় 10 বছর ধরে থেকে কিছু করতে পারে নাই। আমিও 6 বছর ধরে থেকেও প্রথম 2 বছর ভালো করতে পারছিলাম, পরে ব্যবসা বাণিজ্য বেশি ভালো করতে পারি নাই। কিন্তু ওই দেশে ওই একটাই জিনিস, সেটা হলো আপনার অধিকাংশ বাংলাদেশিরা আপনার কাপড়ের ব্যবসা করে, ঠিক আছে। এখানে ওইখানে কাপড় আবার 2 ধরনের, একটা হলো অরিজিনাল আর একটা হলো পাইরেটস ওরা পর্তুগিজ ভাষায় পিরাতা বলে, ঠিক আছে। তাই পাইরেটস যেই যেমন আমাদের ওরা নাইকি বলে, তো নাইকের গেঞ্জি, অকলের গেঞ্জি, এইসব গেঞ্জিগুলো সব ডুপ্লিকেট। এগুলো আসে কিছু জানাতে না, এগুলো সব এর প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিলের, মানে 2 নম্বর ব্র্যান্ডের গেঞ্জি, কিন্তু 2 নম্বর কাপড়। তারপরে আপনার ওই দেশের মানুষগুলোর সবচেয়ে যেটা, সেটা হলো আপনার কাপড়ের শৌখিনতা খুব বেশি। ওরা যখন বেতন পাবে, তো ওরা বেতন পাইলো 1000 টাকা, তো ওদের একটা ধার্য করা থাকবে 300 টাকার আমি কাপড় কিনবো প্রত্যেক মাসে। তো এই জন্যে ওরা প্রচুর কাপড়ের ব্যবসা ভালো। এবং তার সাথে আবার একটা জিনিস আছে, সেটা হলো আপনার ওরা হলো প্রত্যেক ডিসেম্বর মাসে, ওদের আমাদের যেরকম বাংলাদেশে একটা রোজার সিজন, ওদের হলো ডিসেম্বরের সিজন, ঠিক আছে। ডিসেম্বর প্রচুর বেচা কেনা হয়, প্রচুর লাভ হয়। তবে আপনার ব্যবসা বাণিজ্য যদি আপনার ওইখানে যে সবচাইতে প্রথম যেটা, সেটা হলো আপনার কর্মচারী হিসেবে কোনো একটা দোকানে ঢুকতে হবে। আপনি যেই আপনার ব্যবসা করবেন, তাহলে আপনি লস করবেন,
ঠিক আছে, কারণ কোনো মানুষ চাবে না যে হ্যাঁ আপনি ভালো ব্যবসা করেন। একটা ওখানে যাবেন, ব্যবসা একটা কারোর কর্মচারী হিসাবে ঢুকবেন, ভাষাটা শিখবেন, তখন আপনি ব্যবসা করবেন। যদি আপনি ব্যবসা করেন তাহলে দেখা যায় যে বাংলাদেশ টাকা 50 লাখ টাকা যদি আপনি খাটান, মাসে 2 থেকে 3 লাখ টাকা আপনি বিক্রি মানে লাভ আর করতে ওই পারবেন। জায়গায় চাকরি করলে কিরকম মনে করেন চাকরি চাকরি ব্যবসা যদি করতে করেন যে প্রথম অবস্থায় একটু কম পাবেন, কারণ ভাষা যেহেতু জানেন না, কোনো বাংলাদেশের সাথে চীনা রাখতে পারে সাহায্য হিসাবে। আবার যখন আপনি ভাষা জেনে যাবেন তখন আপনার মনে করেন যে নিম্ন বেতন থাকবে 5,000 ইয়েস। 5,000 দিয়েছে কত টাকা হয় বর্তমান টাকায়? বাংলাদেশ টাকা মনে করেন যে প্রায় 23 টাকা কারেন্সি, মনে করেন 23 টাকা 23 থেকে 5,000 25 টাকা, 1,25,000 টাকার মতন হবে 1,25,000 টাকা বেতন পাওয়া যায়। মাসে। আর ওই জায়গায় থাকা খাওয়ার কি সুবিধা? ওই জায়গায় থাকা খাওয়া খুবই এক্সপেন্সিভ, তারপরে দেখা যায় বেতন হিসাবে ঠিকই আছে। দেখা যায় যে আপনি মানুষ সাধারণত বাংলাদেশে যারা আর- যেভাবে থাকি সিঙ্গেল, আর ওইখানে ইন্ডিয়া কি পরিমাণ মনে করেন ইন্ডিয়ান খাবার কিছু পাওয়া যায়? ওখানে ইন্ডিয়ান খাবার, বাংলাদেশি খাবার, আরবি খাবার বেশি আছে। সান পাওলোতে সব ধরনের পাওয়া যাবে। ওই জায়গায় কি হালাল ফুড পাওয়া যায়, হালাল মিট পাওয়া যায়? হালাল ফুড পাওয়া যায়, আরবিরা আছে, ওরা হালাল মাংস সবকিছুই বেচে, হালাল ফুড। না না, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য কি, আমি নিজেও যাব আজকের কথাটা বলে। আমি কিন্তু ব্রাজিলের ভিসা করতে দিয়েছি, আমিও ব্রাজিল যাব। আসলে ব্রাজিলের কি ভাইয়ের কাছে তো শুনলাম, আর আমিও কিছু বাস্তব অভিজ্ঞতা নিব। তা যেহেতু উনি অনেক দিন ছিল, 6 বছর ছিলেন, তাহলে ওনার একটা এক্সপিরিয়েন্সের মূল্য আছে ভাই। যে এক্সপিরিয়েন্স আছে তারে ভাই মূল্যায়ন করতে হবে, তারে সালাম করতে হবে। আমি যেই হই না কেন, যেহেতু উনি ব্রাজিল ছিল, উনি আমার চেয়ে অনেক বেশি জানেন। তাই যাই হোক, আজকে খোঁজ করে অনেক রিকোয়েস্ট করার পরে, কারণ ক্যামেরার সামনে অনেকে কথা বলতে চায় না, তো ভাইকে বললাম যে ভাই আসার একটু ব্রাজিল সম্বন্ধে কিছু ধারণা দেন। যাই হোক, যতটুকু ধারণা ভাইয়ের কাছে আমরা পাইলাম, বাকিটুকু ইনশাল্লাহ আমি যদি দিছি, হয়তো এই নভেম্বর মাসের মাঝামাঝি, নাইলে হয়তো ডিসেম্বর মাসের ফার্স্ট উইক আমি একটু ব্রাজিল যাব। যদি আল্লাহ দিলে সব কিছু ঠিকঠাক থাকে, তখন হয়তো আরও অনেক কিছু জানার চেষ্টা করব, অনেক কিছু হয়তো খুঁজে বার করবো। কোনো বাঙালি ওনার বলছে ওনার রিলেটিভ ভাই থাকে, ওনার ভাইয়ের সাথেও দেখা করবো। কারণ ব্রাজিলে সশরীরে গিয়ে, কারণ উনি 2017 সালে আসছে, আর এখন চলে 2025 সাল, 25 শেষ 26 আসছে। তো এখন হয়তো আইন কানুন নিয়ম কানুন অনেক কিছু চেঞ্জ হয়েছে। উনি যেটা বলতেছে যে প্লেনের গেটের থেকে নাকি সেপারেট করে ফেলায়, ওরা দেখে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি দেখলে ওদের সন্দেহ হয়। কারণ আগে একটা সন্দেহ ঠিক ছিল, কারণ আগে ব্রাজিল যেত মানুষ আমেরিকা যাওয়ার জন্য। এখন ব্রাজিল থেকে আমেরিকা যাওয়া মানে আমেরিকা বর্ডার ক্রস করা টোটালি ইম্পসিবল ব্যাপার ভাই। নেক্সট 3 বছর তো হবেই না, 3 বছর পরে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, হু নেবার নো। কারণ একবার একটা জিনিস হয়ে গেলে ওটা কিন্তু চেঞ্জ হতে অনেক সময় লাগে। তো যাই হোক, যারা ব্রাজিল আসতে চান, ব্রাজিল ওইখানে থাকবেন, খাইবেন, ওখানে ব্রাজিল একটা ভালো উন্নত দেশ ভাই। কারণ আমেরিকা আসলেই যে সব হয়ে যাবে তা না ভাই। আমেরিকা কাগজপত্র করা যায় না, কাগজপত্র ছাড়া আমেরিকার জীবন হইলো জাহান্নামের চেয়ে খারাপ ভাই এখন যে অবস্থা হয়েছে। যাই হোক, যদি কেউ ব্রাজিলের ভিসা করে ব্রাজিল থাকতে চান, ব্রাজিলে কাজ করার সুবর্ণ আছে ভাই। কারণ আমেরিকা আসলে কেউ তো আর যেই দেশে যায়, আমরা তো আর দেশ কিনতে যাবো না, আমরা দেশে থাকতে যাবো। কোন দেশে সুযোগ সুবিধা বেশি সেই সব দেশে যাব। যেহেতু ব্রাজিলে আমি আরও লোকজনের কাছে শুনছি, ব্রাজিলে ব্যবসা বাণিজ্য করলে নাকি 2 থেকে 3 লাখ টাকা ইজি ইনকাম করা যায়। কারণ বাংলাদেশে অনেক লোকের টাকা পয়সা আছে, সেই পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারেন। আর ব্রাজিলে চাকরি করলেও নাকি ওই যে উনি ভাই বললো যে 1,25,000 থেকে 1.5 লাখের ভিতরে, রেঞ্জের ভিতরে টাকা পাওয়া যায়। ইটস নট এ ব্যাড বাই, খারাপ না, ভালোই। তা সেই ব্যাপারটাও জানবো, ব্রাজিলের কীভাবে কাগজপত্র করা যায় কিনা। কারণ বিদেশের বাড়িতে সবচেয়ে বড় কথা হলো আপনাকে লিগেল থাকতে হবে। আপনি যতদিন থাকবেন, লিগেল না থাকলে ভাই যে জীবন জাহান্নামের চেয়ে খারাপ ভাই। কারণ একটা আতঙ্ক, ভয় নিয়ে মানুষ ঘুমাইতে পারবেন না, বাইরে চলতে পারবেন না। তাই এই আতঙ্ক থাকার তো কোনো যুক্তি নেই ভাই। আপনার পকেট ভরা পয়সা আছে, এখন আপনি জানেন আপনার গেলে রাস্তায় পুলিশে ধরবো, আপনি কীভাবে জানেন? রাস্তায় তো আমার পুলিশে পুল ওভার করতেও পারে, দাঁড়ায় করতেও পারে, তাহলে সব শেষ। যাই হোক ভাই, এতক্ষণ অনেক কথা বললাম, ভাইয়ের কাছে অনেক কিছু জানার চেষ্টা করলাম। আমাদের কথার মাঝখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ভাইকেও ক্ষমা করে দিবেন। কারণ সে যে সব জানতা শমশের তা না ভাই, তারও ভুল থাকতে পারে ইনফরমেশনে। কারণ প্রতিদিন আপডেট চেঞ্জ হয় না আপনি, এই জন্য ভাই তারা এবার দোষারোপ করেন না। তা যাই হোক, তার কাছে আজকে যতটুকু পারলাম শুনলাম, জানলাম। তা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।